প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, যারা নরখাদক 1, 2 ও 3 নম্বর পর্ব দেখেননি তারা আমাদের প্লেলিস্টে ক্লিক করুন এবং সেখান থেকেই দেখে নিন নরখাদক 1, 2 ও 3 নম্বর পর্ব। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। দর্শক, নরখাদক 4th পর্বে আপনাদেরকে স্বাগতম। রজত বিস্মিত হলেও নবনীকে মোটেও বিচলিত দেখল না। এবার সে স্বাভাবিকভাবেই চায়ের কাপটা টুলের উপর রেখে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির বেগ এখন খানিকটা কমে গিয়েছে। টিপটিপ করে বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে টিনের চালে। রজত ঘর ছেড়ে রোয়াকে বেরিয়ে এসে চাটুর্যে মশাইকে উদ্দেশ্য করে বলল, কাকা, কি হয়েছে? হরিহর চাটুর্যের ব্যতিব্যস্ত হয়ে বলল, গোপালের পোলাডারে বাঘে খাইছে। এলাকার সবাই মিল্লা লাঠি সটকা নিয়ে মাঠের দিকে যাইতেছে বাঘটারে খুঁজবার। কথাগুলো বলে গোয়ালঘর থেকে একটা বড় সড়ো লাঠি হাতে অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল হরিহর চাটুর্যে। বেরিয়ে এলো এবার নবনী রজতের কাছাকাছি এসে বলল, কাকামশাই, যাকে বাঘ বলছে আদৌ কি সেই প্রাণীটা বাঘ? রজত হকচকিয়ে উঠে বলল, মানে কিছুই না। আচ্ছা, আমাকে একটাবার নিয়ে যাবে গোপালদের বাড়িতে? আমি একটাবার ছেলেটাকে দেখতে চাই। বৃষ্টি থামলে রজত নবনীকে নিয়ে গোপালদের বাড়ি গেল। গোপালের বউ মাধবীবালা দুয়ারে বসে বসে একমাত্র ছেলেকে হারানোর শোকে পাগলের মতো বিলাপ করছে। আশেপাশের কয়েকজন মহিলা মাধবীবালাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রজতা নবনী যেই কারণে গোপালদের বাড়িতে গেল সেই কারণ আর সমাধা হলো না। স্থানীয় থানার পুলিশ এসে মৃত বাচ্চার আদা খাওয়া শরীরটাকে মর্গে পাঠিয়ে দিয়েছে। এলাকার বেশ কিছু জোয়ান ছেলেপুলেরা লাঠি হাতে আশেপাশের মাঠ সহ বাগান তন্ন তন্ন করে খুঁজেও কোনো বাঘের টিকিটিও না পেয়ে হতাশ হয়ে আবার ফিরে এলো গোপালদের বাড়িতে। তারপর আবার যে যার মতো ফিরে গেল। পূর্বের আকাশটা আবার কালো মেঘ আসন্ন হয়ে উঠল। কিছুক্ষণের ভিতরেই হয়তো আবার বৃষ্টি নামবে ঝেঁপে। রজতা নবনী গোপালদের বাড়িতে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে আবার বাড়ির পথে রওনা দিল। তবে নবনীর মনের ভিতরে জেগে ওঠা প্রশ্নটা প্রশ্নই রয়ে গেল। গোপালের ছোট্ট শিশুটাকে কি আদৌ বাঘে খেয়েছে, নাকি গতকাল রাতে দুঃস্বপ্ন ভেবে এতক্ষণ মনকে সান্ত্বনা দেওয়া ঘটনাটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং সত্যিই ছিল। চাটুর্যে বাড়ি আসতেই কাকিমা অমলি দেবী গরম গরম সিঙ্গারা আর আলুর চপ থালা ভর্তি করে নবনী আর রজতের সামনে এনে দিয়ে গেল। কিন্তু নবনীর এখন ওসব খাওয়ার বিন্দুমাত্র রুচি নেই। তার মনে কেবল বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সে কোনো স্বপ্ন দেখেনি। তাহলে কি সে গতকাল রাতে গোপালের ওই ছোট্ট ফুলের মতো বাচ্চাটাকেই চোখের সামনে ক্ষুধার্ত ওই নরপিশাচের খাবার হাতে দেখেছিল? কথাটা মনে হতেই নবনীর পুরো শরীরটা অজানা কোনো আতঙ্কে একবার কেঁপে উঠল। সেদিন আর তাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না। সারাটা দিন কখনো টিপ টিপ করে, কখনো আবার ঝেঁপে বৃষ্টি নামল। বৃষ্টির দিনে বাজার কিছুটা সস্তা হওয়াতে সন্ধ্যায় হরিহর চাটুর্যে বড় সাইজের কয়েকটা ইলিশ নিয়ে বাড়িতে ঢুকল। খাঁটি পদ্মার ইলিশ। বাড়িতে ঢুকে বউ অমরি দেবীকে ব্যাগটা দিয়ে বলল, বড় মাছখানা সরিষা দিয়া একবারে কষা কষা কইরা রান্না করো দেখি। বৃষ্টির দিনে সবাই মিল্লা সরষে ইলিশ খাবো আজকা। অমলি দেবী রান্নার কাজ শেষ করে নিল তাড়াতাড়ি, কারণ অমনি দেবী ছিল রান্নার কাজে বেশ পটু।
তার দিনের এক তৃতীয়াংশ হেসেল সামলাতে সামলাতেই চলে যায়। সে একগাল হেসে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে তাড়াতাড়ি গিয়ে গামছা দিয়ে ভালো মতো শরীর আর মাথাটা মুছে নাও, নয়তো আবার ঠান্ডা জ্বর বাঁধব। হরিহর তার গিন্নির হাতে বাজারের ব্যাগটা দিয়ে ঘরে উঠে গেলেন এবং নবনী ঘর ছেড়ে বেরিয়ে এসে আবার রান্নাঘরের দুয়ারে গিয়ে বসল। অমলী দেবীর শত বারণ সত্ত্বেও অমলী দেবীর হাতে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করল। অমলী দেবী মনে মনে বেশ খুশি হলো নবনীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে। ভালো ঘরের মেয়ে না হলে আর কি এমন হয়। মনে মনে নবনীর বাবা মাকেও দীর্ঘায়ু প্রার্থনা করল সে। তখন রাত 8টা। রোয়াকে ঢালা বিছানা পেতে পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। রতনটা সেই সন্ধ্যা থেকে ইলিশ মাছের মাথা খাবে দেখে খুনখুন করছে। অমলী দেবী তাকে কয়েকবার ধমক দেওয়াতে তার বড্ড অভিমান হয়েছে, তাই প্লেটে ভাত নিয়ে চুপচাপ নেড়ে চেড়ে যাচ্ছে সে। রজতকে মাছের মাথাটা তুলে দিতে গেলে সে একগাল হাসি দিয়ে বলল, কাকিমা, আমি মাথা খাই না, তুমি বরং রতনকেই দিয়ে দাও। ও ছোট মানুষ, খাওয়ার ইচ্ছে করেছে, হোক না একদিন। অগত্যা অমলী দেবী রতনের প্লেটে এবার মাছের মাথাটা তুলে দিল। নবনীকে এখন বেশ স্বাভাবিক লাগছে। গতকাল রাতের পর থেকে সেই বিকেল পর্যন্ত মেয়েটা তেমনভাবে কারোর সাথে কথাই বলেনি, একবার হাসিও নি পর্যন্ত। তবে এখন তাকে বেশ হাসি খুশি আর কাকিমার সাথে কথা বলতে দেখে রজতের খানিকটা নিজেকে হালকা হালকা লাগছে। রাতের নৈশভোজ শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করার পর সবাই আবার নিজ নিজ ঘরে চলে যায়। ঘরে আসতেই নবনীর মনটা আবার বিষণ্ণ হয়ে উঠল। রজত তাকে আহ্লাদ করতে গেলে সে হাতটা সরিয়ে নিয়ে খানিকটা বিরক্তিকরভাবে বলল, ছাড়ো তো, এখন সব ভালো লাগছে না আমার। রজতেরও এবার খানিকটা রাগ হলো। একটা দুঃস্বপ্নকে মাথায় চাপিয়ে এমন খেয়েই আচরণ করার কোনো মানেই হয় না। সেও রাগ দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। একটু পর নবনী একটাবার আর চোখে রজতকে দেখল। সে উল্টো দিক হয়ে শুয়ে আছে। ব্যাপারটা নবনীর কাছে খুবই একটা ভালো লাগলো না, কিন্তু সেই বা কী করবে। সে যে কোনোভাবে গতকাল রাতের ঘটনাকে নিশ্চিত দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে পারছে না। সবাই যাকে ভাবছে বাঘ, তারা তো আর এটা জানে না যে সে বাঘের চেয়েও কতটা হিংস্র আর ভয়ঙ্কর। নবনী আর রজতকে ডাকলো না। রুমের আলোটা নিভিয়ে দিয়ে একটু পর সে নিজেও অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। পুরো রুম এখন নিস্তব্ধ। টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ অন্যরকম মাদকতার সুর তরঙ্গ খেলা করছে ঘরটা জুড়ে। এক মনে বৃষ্টি তরঙ্গের ঝংকার শুনতে শুনতে নবনীর দু চোখে ঘুম নেমে এলো, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না তার। হঠাৎ করে একরকমের অস্বস্তি দেওয়াতে ঘুমটা ভেঙে গেল আবার। বৃষ্টি তখন থেমে থেমে নামছে। এই বৃষ্টির রাতেই তার মনে হলো পুরো ঘর জুড়ে ভ্যাপসা গরম ছড়িয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হঠাৎ করেই তার মনে হলো ঠিক তার নাক বরাবর কয়েক ইঞ্চি উপরে কেউ একজন ঝুঁকে পড়ে তার দিকেই দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই অদৃশ্য ছায়ামূর্তিটার গরম নিঃশ্বাস নবনী অনুভব করতে পারছে। নবনীর মনে হলো হয়তো রজতের ঘুম ভেঙে গিয়েছে, তাই তার রাগ ভেঙে আবার আদর করতে চাইছে সে। কিন্তু বিছানার পাশে হাত রাখতেই তার এই ভুলটা ভেঙে গেল। বুঝতে পারল পাশের বালিশে রজত অঘরে ঘুমোচ্ছে। তাহলে ঝুঁকে পড়া মানুষটা কে? কথাটা মনে আসতেই অজানা আতঙ্কে নবনীর পুরো শরীর জুড়ে শিহরণ খেলে গেল। বুকটা টিপ টিপ করে উঠল। ভয়ে সে একবার চোখের পাতা খুলে অন্ধকারের মাঝে তাকিয়ে দেখবার চেষ্টা করল, কিন্তু চোখের সামনে একরাশ নিরেট অন্ধকার ছাড়া
কোনো কিছুই চোখে পড়ল না তার। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তখনও বলছে তার উপর কেউ একজন আছে। তার গরম নিঃশ্বাস নবনীর চোখ মুখ এসে আশ্রয় পড়ছে। নবনী এবার তার দৃষ্টি প্রখর করে অন্ধকারের মাঝে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। একজোড়া জ্বলন্ত চোখ ঠিক তার নাক বরাবর উপর দিকে ভেসে আছে। নবনী এবার ঘাবড়ে গিয়ে পাশে শুয়ে থাকা রজতের হাত দিয়ে প্রবলভাবে এক ধাক্কা দিতেই রজত হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে বসতেই নবনী ভয়ে আতঙ্কে রজতকে জড়িয়ে ধরল। রজত নবনীকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। তারপর নবনী খানিকটা শান্ত হলে বিছানা ছেড়ে উঠে ঘরের আলোটা জ্বালাতেই দেখল সব কিছু স্বাভাবিক। রজত নবনীর এসব কথা বিশ্বাস করবে না দেখে নবনী সবটা চেপে গিয়ে বলল, একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। রজত আর কথা বাড়ালো না, নবনীকে বুকের মাঝে টেনে নিয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু পরদিন সকালে আরও এক নতুন বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো সবাই। ভোরের আলো ফুটতেই পাশের বাড়ির বিন্দুমাসি চিৎকার চেঁচামেচি শুনে অমলি দেবী ছুটে গেল সেদিকে। গিয়ে দেখল বৃদ্ধা বিন্দুবালা তার ছোট্ট হেসেল ঘরের ঠিক সামনে হাত পা ছড়িয়ে সস্বরে আর্তনাদ করছে আর বুক চাপড়াচ্ছে। অমলি সেদিকে গিয়ে কারণ জানতে চেয়ে বলল, কি গো মাসি, কি হয়েছে তোমার, এমনই কান্না করছো কে? বৃদ্ধা অমলির কথার কোনো উত্তর না দিয়ে পূর্বের ন্যায় বুক চাপড়াতে লাগলো ক্রমাগত। এদিকে বৃদ্ধার গলা ফাটিয়ে আর্তনাদের শব্দে ততক্ষণে আশেপাশে আরও গোটা কয়েক বাড়ির মানুষ সহ হরিহর, রজত আর নবনীও চলে এসেছে বিন্দুবালার উঠানে। ছোট উঠানটাতে তখন বিন্দুমাসিকে ঘিরে সবাই উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে। বিন্দুমাসি এবার কান্না থামিয়ে ঋণে স্বরে তার হেসেল ঘরের দিকে আঙ্গুল নির্দেশ দিয়ে বলল, আমার নানটুটাকে খাইয়া ফেলাইছে। এই পর্যন্ত বলে বৃদ্ধা আবার চুপ করে গেলেন। নান্টুকে উপস্থিত জনতার সবাই চিনে, শুধু রজতা নবনী বাদে। নান্টু বিন্দুমাসির একমাত্র সহচর, একাকিত্বের সঙ্গী, একটা ছাগি বাচ্চা। কয়েক মাস আগে মা ছাগলটা নান্টুকে জন্ম দিয়ে পৃথিবীর মায়া সাঙ্গ করলে বৃদ্ধা তখন নিজের বাচ্চার মতো করে নান্টুকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভারী মিষ্টি দেখতে বাচ্চাটা, কালোর উপর সাদা ডোরাকাটা দাগ থাকায় ছাগল ছানাকে একবারে জেব্রার মতো লাগে দেখতে। বৃদ্ধা দুনয়নের মনীষে। উপস্থিত জনতা এবার বৃদ্ধার কথা মতো হেসিল ঘরের দিকে ছুটে গেল, আর গিয়ে সবার টনক নড়ে উঠল। বাচ্চা ছাগলটার কি হাল হয়েছে! কোমল মসৃণ দেহখান ছিন্ন ভিন্ন অবস্থায় একপাশে পড়ে আছে। পেটের কাছে ধারালো দাঁত বসিয়ে দিয়ে পেটটাকে ফোরফোর করে দিয়েছে একেবারেই। পায়ের কাছে পুটলি হয়ে পাকিয়ে আছে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো। মাথাটা শরীর থেকে কয়েক হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে, যেন কেউ জোরপূর্বক মাথাটা শরীর থেকে টেনে হিঁচড়ে ফেলেছে। চোখগুলো যেন ফেটে বের হয়ে যাওয়ার মতো অবস্থা, যেন অপার্থিব কোনো কিছু দেখে তার চোখ দিয়ে প্রাণটা বেরিয়ে গেছে। পুরো হেসেল ঘরটা লাল রক্তে ভেসে যাচ্ছে একেবারেই। উপস্থিত জনতার ভিতর থেকে কেউ একজন বলে উঠল, বুড়ির ছানাটাকে বোধ হয় বাঘে খাইছে। প্রিয় বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়, গল্পটি চলতেই থাকবে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে। আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে। প্রিয় দর্শক, এই গল্পের পঞ্চম পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত 914।